আজ 17 এপ্রিল শুক্রবার। দেখে নিন আজকের বাছাই করা 20টি গুরুত্বপূর্ণ খবর। শুরুতেই হেডলাইন্স। অভিষেক সহ একাধিক নেতাকে বিরূপ মন্তব্য। হুমায়ুন কবিরের বিরুদ্ধে কমিশনে তৃণমূল। মোথাবাড়ির সেই রাত, ঠিক কি করেছিলেন মোফাক্কেরুল? মালদহ কাণ্ডের শুনানিতে বড় তথ্য। বেয়াদবদের এই ভাষাতেই উত্তর দিতে হয়। বালিতে তৃণমূল কর্মীর দিকে তেড়ে যাওয়া নিয়ে সাফাই শুভেন্দু। একমাত্র ভাঙরেই কেন জোড়া ইভিএম? নজিরবিহীন ভোটের লড়াইয়ে সরগরম বিধানসভা। বিজেপি কি ঠিক করে দেবে আপনি কি ধর্ম মানবেন? অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে বিস্ফোরক অভিষেক। আজ আমার চেয়ে খুশি কেউ নয়, বাতিল ভোটার নিয়ে সুপ্রিম কোর্টের রায়ে উচ্ছ্বসিত মমতা। দলের কর্মীদের বিশেষ নির্দেশ। কড়া পদক্ষেপ নয়, ছিনতাই মারধরের মামলায় নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী পবিত্র করের স্বস্তি হাইকোর্টে। এছাড়াও রয়েছে আরো বেশ কিছু খবর। বাংলা পলিটিক্সের সমস্ত খবর প্রতিদিন সকালে দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের বি পলিটিক্স চ্যানেলটি। আর একটা লাইক করার অনুরোধ রইল। আপনার একটা লাইক আমাদের কাজ করার উৎসাহ অনেকটাই বাড়িয়ে দেয়। এবার আসছি বিস্তারিত সংবাদে। 26-এর ভোটে আম জনতা উন্নয়ন পার্টির প্রার্থী হুমায়ুন কবিরের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে তৃণমূল কংগ্রেস। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, অপরাধমূলক ভীতি প্রদর্শন এবং নতুন ফৌজদারি আইনের একাধিক ধারায় অপরাধ করার অভিযোগ তোলা হয়েছে। একটি ভিডিওকে কেন্দ্র করে এই অভিযোগ, যেখানে সাংবাদিক বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ কয়েকজন নেতার বিরুদ্ধে অবমাননাকর, ভিত্তিহীন ও মানহানিকর মন্তব্য করেছেন বলে দাবি। অভিযোগে আরো বলা হয়েছে তিনি পরিকল্পিতভাবে রাজনৈতিক প্রতিপক্ষদের ভয় দেখানোর চেষ্টা করেছেন এবং তার বক্তব্যে ভোটারদের মনে ভীতি তৈরির ইঙ্গিত রয়েছে। এমনকি প্রতিপক্ষের সমর্থকদের প্রাণনাশের হুমকির অভিযোগও উঠেছে। তৃণমূলের দাবি, এসব মন্তব্য আচরণবিধির সরাসরি লঙ্ঘন এবং সমাজে বিভাজন তৈরি করতে পারে। এছাড়া যাচাই না করা অভিযোগ প্রচার, মানহানি, অপরাধমূলক ভয় দেখানো ও নির্বাচনে অযাচিত প্রভাব খাটানোর অভিযোগও তোলা হয়েছে। নির্বাচন কমিশনের কাছে কারণ দর্শানো নোটিশ, মামলা দায়ের এবং কঠোর ব্যবস্থাপনা নেওয়ার দাবি জানানো হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। মোথাবাড়ির সেই রাত, ঠিক কি করেছিলেন মোফাক্কেরুল? মালদহ কাণ্ডে শুনানিতে বড় তথ্য। মালদহের মোথাবাড়িতে বিচার বিভাগীয় আধিকারিকদের আটকে ঘেরাও বিক্ষোভের ঘটনায় মূল অভিযুক্ত মোফাক্কেরুল কি করেছিলেন তা নিয়ে আদালতে বিস্তারিত খতিয়ান দেন তার আইনজীবী। তিনি দাবি করেন, অন্যান্য রাজনৈতিক ব্যক্তিত্বকে ছেড়ে মোফাক্কেরুলকে ফাঁসানো হয়েছে। পুলিশ তদন্ত শুরু 3 দিনের মধ্যেই তাকে গ্রেপ্তার করা হয়। অভিযোগ অনুযায়ী রাত 12টা 15 নাগাদ 700 থেকে 800 জনের জমায়েত হয়েছিল এবং 5 জনের নেতৃত্বে কথা বলা হয়েছে, যার শেষ নাম মোফাক্কেরুলের। আইনজীবীর বক্তব্য, মোফাক্কেরুল রাত 9:30টায় কালিয়াচকে পৌঁছে বিক্ষোভে আটকে যান এবং 10:30টায় সুজাপুরে পৌঁছন। তাকে সরকারি আধিকারিকদের তরফে বিক্ষোভ তুলতে অনুরোধ করা হয় এবং তার 10 মিনিটের ভাষণে কোনো উস্কানিমূলক মন্তব্য ছিল না, বরং তার কথাতেই জমায়েত উঠে যায় বলে দাবি করা হয়। অন্যদিকে এনআইএর আইনজীবী জানান, এয়ারপোর্ট থেকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার ভূমিকার রহস্যজনক জেরা প্রয়োজন। ঘটনায় এখনো পর্যন্ত 49 জন গ্রেপ্তার হয়েছে, যার মধ্যে তৃণমূল, আইএসএফ সমর্থক ও কংগ্রেস নেতা রয়েছেন। সুপ্রিম কোর্টের নির্দেশে তদন্তে নেমে এনআইএ 3 জনকে গ্রেপ্তার করেছে। বেয়াদবদের এই ভাষাতেই উত্তর দিতে হয়। বালিতে তৃণমূল কর্মীদের দিকে তেড়ে যাওয়া নিয়ে সাফাই শুভেন্দুর। বুধবার বালিতে তৃণমূল কর্মী সমর্থকদের দিকে তেড়ে যাওয়ার ঘটনায় রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে যায়। এই প্রসঙ্গে বৃহস্পতিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী নিজের আচরণের সপক্ষে বলেন, বেয়াদবদের মাঝে মধ্যে এইভাবে উত্তর দিতে হয়। বালির বিজেপি প্রার্থী সঞ্জয় সিং এর সমর্থনে রোড শো চলাকালীন গোস্বামী পাড়ার কাছে কিছু যুবক জয় বাংলা স্লোগান দিলে বিজেপি কর্মীরা পাল্টা জয় শ্রীরাম স্লোগান দেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে শুভেন্দু গাড়ি থেকে নেমে বিক্ষোভকারীদের দিকে এগানোর চেষ্টা করেন, তবে নিরাপত্তা রক্ষীরা তাকে আটকান। এই ঘটনার জন্য তৃণমূলের সংস্কৃতিকে দায়ী করে তিনি একে নোংরা সংস্কৃতি ও লুম্পেন বাহিনীর সংস্কৃতি বলে মন্তব্য করেন এবং অভিযোগ করেন পরিকল্পিতভাবে উস্কানি দিয়ে অশান্তি তৈরি করা হচ্ছে। তিনি বালি থানার আইসির বিরুদ্ধে অভিযোগ তুলে সাসপেন্ডের দাবি জানান এবং নির্বাচন কমিশনের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি দেন। অন্যদিকে তৃণমূলের দাবি, সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবেই জয় বাংলা স্লোগান দিয়েছেন। নির্বাচনের আগে এই ঘটনা প্রচারে উত্তাপ আরো বাড়িয়েছে। একমাত্র ভাঙরেই কেন জোড়া ইভিএম? নজিরবিহীন ভোটের লড়াইয়ে সরগরম বিধানসভা। 2026-এর বিধানসভা নির্বাচনে ভাঙর কেন্দ্রের ভোটারদের জন্য ভিন্ন অভিজ্ঞতা অপেক্ষা করছে, কারণ প্রতিটি বুথে 2টি ইভিএম মেশিন রাখা হয়েছে। রাজ্যের 294টি কেন্দ্রের মধ্যে একমাত্র ভাঙরেই এই ব্যবস্থা করছে নির্বাচন কমিশন। সাধারণত একটি ইভিএম এ 16টি বোতাম থাকে, যার মধ্যে 15টি প্রার্থীদের জন্য একটি নোটার জন্য নির্ধারিত। কিন্তু ভাঙরে এবার 19 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, 7 জন দলীয় এবং 12 জন নির্দল। এই অতিরিক্ত প্রার্থীর কারণে দ্বিতীয় ব্যালট ইউনিট যুক্ত করা
করা বাধ্যতামূলক হয়েছে, যাতে বাকি প্রার্থী ও নোটার ব্যবস্থা করা যায়। ভাঙড়ের 304টি বুথে আগে থেকে ইভিএম ও ভিভিপ্যাট বরাদ্দ থাকলেও এখন দ্বিগুণ ব্যালট ইউনিটের ব্যবস্থা করা হচ্ছে, যার খরচ ও প্রশাসনিক চাপ বাড়াচ্ছে। বুথের জায়গার অভাব এবং স্ট্রং রুমের মেশিন রাখার ক্ষেত্রেও নতুন পরিকল্পনা নেওয়া হয়েছে। উল্লেখ্য, 2021 সালের বিধানসভা নির্বাচনে এমন পরিস্থিতি তৈরি হয়নি, তবে লোকসভা ভোটে কিছু কেন্দ্রে জোড়া ইভিএম ব্যবহার হয়েছিল। এবার 19 জন প্রার্থী নিয়ে ভাঙড় কেন্দ্র ব্যতিক্রমী হয়ে উঠেছে। বিজেপি ঠিক করে দেবে আপনি কি ধর্ম মানবেন। অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে বিস্ফোরক অভিষেক। বিধানসভা নির্বাচনের আবহে মেরুকরণের রাজনীতির পাল্টায় বাঙালিয়ানা অস্মিতার তাস খেললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপির আনা অভিন্ন দেওয়ানি বিধি বাংলার বৈচিত্র্য নষ্টের চক্রান্ত বলে সরাসরি আক্রমণ শানান তিনি। অমিত শাহ বাংলায় ক্ষমতায় এলে 6 মাসের মধ্যে ইউসিসি চালুর ঘোষণা করায় অভিষেক বলেন, এর মাধ্যমে মানুষের ওপর ধর্ম পালনের পদ্ধতি চাপিয়ে দেওয়া হবে। সবার জামার মাপ এক নয়। উদাহরণ টেনে তিনি এক দেশ এক বিধান তথ্যের বিরোধিতা করেন। তার মতে ইউসিসি চালু হলে তফসিলি জাতি উপজাতীয় কুর্মী সমাজ সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে এবং তাদের নিজস্ব সংস্কৃতি ও রীতিনীতি খর্ব হতে পারে। এছাড়া তিনি বিজেপিকে বহিরাগত তকমা দিয়ে বলেন, বাংলা কোনোদিনও দিল্লি গুজরাটের বশ্যতা স্বীকার করবেন না। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ইউসিসিকে প্রান্তিক মানুষের অস্তিত্বের লড়াই হিসেবে তুলে ধরে তৃণমূল ভোট ব্যাংকে প্রভাব ফেলতে চাইছে, বিশেষ করে জঙ্গলমহল ও উত্তরবঙ্গের জনজাতি অধ্যুষিত এলাকায়। আজ আমার চেয়ে খুশি কেউ নয়। বাতিল ভোটা নিয়ে সুপ্রিম কোর্টের রায়ে উচ্ছ্বসিত মমতা। দলের কর্মীদের বিশেষ নির্দেশ। ভোটের প্রচারে উত্তরবঙ্গে থাকা অবস্থায় কোচবিহারের সুপ্রিম কোর্টের রায়ের খবর পেয়ে উচ্ছ্বসিত প্রতিক্রিয়া দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, এই রায়ে তার থেকে বেশি খুশি আর কেউ নন এবং রাজ্যের মানুষকে অভিনন্দন জানান। মমতা স্মরণ করিয়ে দেন, এসআইআর সংক্রান্ত মামলাটি তিনিই করেছিলেন এবং বিচার ব্যবস্থার জন্য গর্ব প্রকাশ করেন। দলের কর্মীদের উদ্দেশ্যে তিনি নির্দেশ দেন, ট্রাইব্যুনালের কাজের পর অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশ হলে দ্রুত বাড়ি বাড়ি গিয়ে ভোটার স্লিপ পৌঁছে দিতে হবে, যাতে বাদ পড়া ভোটাররাও ভোট দিতে পারেন। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী প্রথম দফার আগে 21 তারিখ এবং দ্বিতীয় দফার আগে ভোটের 2 দিন পূর্বে অতিরিক্ত তালিকা প্রকাশ করা হবে। এসআইআর পর্বে প্রায় 60 লক্ষাধিক নাম বিবেচনাধীন ছিল। অনেকের নাম বাদ পড়ায় ট্রাইব্যুনালে আবেদন করা হয়, তবে ভোটার তালিকা ফ্রিজ হয়ে যাওয়ায় তাদের ভোটাধিকার নিয়ে সংশয় তৈরি হয়েছিল। সুপ্রিম কোর্ট জানায়, ভোটের 2 দিন আগে ট্রাইব্যুনাল ছাড়পত্র পেলেও ভোট দেওয়া যাবে। এই সিদ্ধান্তেই খুশি মুখ্যমন্ত্রী। কড়া পদক্ষেপ নয়। ছিনতাই মারধরের মামলায় নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী পবিত্র করের স্বস্তি হাইকোর্টে। বিধানসভা নির্বাচনের প্রথম দফায় 7 দিন আগে নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী পবিত্র কর বড় স্বস্তি পান। তার বিরুদ্ধে দায়ের করা ছিনতাই ও মারধরের মামলায় আপাতত কোনো কড়া পদক্ষেপ বা গ্রেপ্তার করা যাবে না বলে নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। বিচারপতি অজয় কুমার মুখোপাধ্যায়ের এজলাসে জানানো হয়, পুলিশ তদন্ত চালালেও প্রার্থীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া যাবে না। গত 7 এপ্রিল বুদ্ধদেব গিরি নামে এক ব্যক্তি অভিযোগ করেন, 6 এপ্রিল পবিত্র কর দলবল নিয়ে এসে তাকে জয় বাংলা স্লোগান দিতে বাধ্য করতে চান। অস্বীকার করায় তাকে মারধর এবং 3700 টাকা ছিনতাই করা হয় বলে অভিযোগ। এই এফআইআর খারিজের দাবি জানিয়ে পবিত্র আদালতে যান এবং অভিযোগকে রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেন। একসময় শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ হয়ে বিজেপিতে যোগ দিলেও পরে তৃণমূলে ফেরেন পবিত্র। কলকাতা হাইকোর্টের এই নির্দেশে শাসক শিবিরে স্বস্তি ফিরেছে এবং নন্দীগ্রামের নির্বাচনী লড়াই আরো গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে। লাল ঝান্ডা ছেড়ে ঘাসফুলে এক ঝাঁক যুবনেতা। ভোটের মধ্যেই জাভেদ খানের হাত ধরে দলবদল কসবায়। একদা সিপিএম এর দাপুটে যুবনেতা প্রতিকুর রহমানের পথ অনুসরণ করে এবার বামেদের এক ঝাঁক তরুণ তুর্কি তৃণমূলে যোগ দিলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তার দল বদল যেমন চমক তৈরি করেছিল, তেমনি বিধানসভা নির্বাচনের আগে কসবা এলাকায় বাম শিবিরে বড় ভাঙন দেখা গেল। বাংলা নববর্ষের দিনে তৃণমূলের সভায় ডিওয়াইএফআই এর স্থানীয় নেতা সাকিব আক্তার, তৃণমূল প্রার্থী জাভেদ আহমেদ খান ও মুখপাত্র জয়প্রকাশ মজুমদারের উপস্থিতিতে সিপিআইএম ছেড়ে শাসক দলে যোগ দেন। সাকিব কসবার 3টি লোকাল কমিটির সক্রিয় সদস্য ও ডিওয়াইএফআই এর লোকাল সেক্রেটারি ছিলেন এবং সংখ্যালঘু বিভাগের গুরুত্বপূর্ণ মুখ হিসেবে পরিচিত ছিলেন। তার সঙ্গে একাধিক অনুগামীও দল বদল করেন। তৃণমূল নেতৃত্বের দাবি, উন্নয়নের কর্মযজ্ঞে অংশ নিতেই এই যোগদান। রাজনৈতিক মহলের মতে কসবার মতো এলাকায় বামেদের নির্দিষ্ট ভোট ব্যাংকে প্রভাব পড়বে এবং তৃণমূল বাড়তি সুবিধা পেতে পারে। এই দলবদল বামেদের লড়াইয়ে ধাক্কা দিল বলেই মনে করা হচ্ছে। রবি ঠাকুরের জমি বাবরের নয়। কোচবিহারের সভা থেকে হুমায়ুনকে চ্যালেঞ্জ হিমন্তের। বিধানসভা নির্বাচনের আগে কোচবিহারের সভা থেকে তীব্র মন্তব্য করেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, বাংলা রবীন্দ্রনাথ রায়ের বাবরের নয় এবং হুমায়ুনের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে তিনি দাবি করেন, বাংলায় বাবরি মসজিদ নয় কৃষ্ণ মন্দির হতে পারে। তার বক্তব্য, এটা কারোর বাবার জমি নয়, মনে রাখবেন এটা রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা। বিজেপি প্রার্থীর সমর্থনের সভায় তিনি অভিযোগ করেন, হুমায়ুন বাংলায় বাবরি মসজিদ তৈরির কথা বলেছেন এবং এই প্রসঙ্গে তাকে চ্যালেঞ্জ ছুড়ে দেন।
পারলে অসমে এসে বাবরি মসজিদ তৈরির কথা বলে দেখুন। পাশাপাশি তৃণমূল সরকারকেও নিশানা করে দাবি করেন তাদের মদতেই হুমায়ুনের এমন সাহস হচ্ছে। নির্বাচনের আগে প্রচারের আবহে এই মন্তব্য ঘিরে রাজনৈতিক উত্তেজনা আরো বেড়েছে। বিজেপি ও তৃণমূলের মধ্যে পাল্টা আক্রমণের রাজনীতি তীব্র হচ্ছে, আর এই ধরনের মন্তব্য ভোটের আগে মেরুকরণের ইঙ্গিত দিচ্ছে। মাঝপথেই শেষ প্রচার। বহরমপুরের রোদে অসুস্থ মিঠুন চক্রবর্তী, তড়িঘড়ি সরানো হয় মহাগুরুকে। বহরমপুরে প্রচারের সময় অসুস্থ হয়ে পড়লেন বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। বৃহস্পতিবার সকালে সুব্রত মৈত্রের সমর্থনে রোড শো করতে গিয়ে মাঝপথেই অস্বস্তি বোধ করেন তিনি। হুটখোলা জিপের জনসংযোগ চলাকালীন নতুন বাজার এলাকায় পৌঁছতেই প্রবল গরম ও ক্লান্তির কারণে তার শারীরিক সমস্যা দেখা যায়। এরপর তড়িঘড়ি তাকে গাড়ি থেকে নামিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে বিশ্রামের জন্য নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়। মিঠুনকে ছাড়াই বাকি প্রচার শেষ করেন প্রার্থী সুব্রত মৈত্র। দলীয় সূত্রে জানা যায়, অতিরিক্ত গরম ও ধুলোর কারণে ডিহাইড্রেশন বা প্রেসার কমে যাওয়ার সমস্যা হতে পারে। বর্তমানে তিনি স্থিতিশীল রয়েছেন। এই ঘটনার পর তার শারীরিক অবস্থাকে ঘিরে উদ্বেগ বেড়েছে, কারণ কয়েক মাস আগেই তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। চিকিৎসকদের নিষেধাজ্ঞা সত্ত্বেও তিনি প্রচারে অংশ নিচ্ছিলেন। এদিনের ঘটনার পর তার পরবর্তী প্রচার সূচি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ভবানীপুরে শুভেন্দুকে জেতালে বাড়ি কিনে বিধায়ক কার্যালয় গড়ে পরিষেবা দেব, জানিয়ে দিলেন বাবা শিশির অধিকারী। আসন্ন বিধানসভা নির্বাচনে ভবানীপুর কেন্দ্রকে ঘিরে জোর জল্পনার মাঝে শুভেন্দু অধিকারীর বাবা শিশির অধিকারী নজর রাখছেন ওই কেন্দ্রের দিকে। তিনি জানিয়েছেন, 23 এপ্রিল পূর্ব মেদিনীপুরের 16টি আসনে ভোট শেষ হলেই ভবানীপুরের প্রচারে মন দেবেন এবং 24 এপ্রিল তিনি সেখান থেকে সক্রিয়ভাবে প্রচারে অংশ নেবেন। ভবানীপুরে শুভেন্দুর প্রতিপক্ষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হওয়ায় ওই কেন্দ্রে বিশেষ গুরুত্ব পাচ্ছে। একসময় তৃণমূলের সঙ্গে যুক্ত থাকা শিশির পরে পুত্রের বিজেপিতে যোগদানের পর দল ছাড়েন। সক্রিয় রাজনীতি থেকে অবসর নিলেও তার আগ্রহ বজায় রয়েছে। তিনি জানান, ভবানীপুরের মানুষ শুভেন্দুকে জেতালে সেখানে বাড়ি কিনে বিধায়ক কার্যালয় গড়ে তুলবেন এবং নিজে থেকে মানুষের পরিষেবায় যুক্ত থাকবেন। পাশাপাশি তার আরেক পুত্র দিব্যেন্দু অধিকারী এগরা কেন্দ্র থেকে প্রার্থী। শিশিরের লক্ষ্য পূর্ব মেদিনীপুরের 16টি আসনেই বিজেপির জয় নিশ্চিত করা। বয়স 88 হলেও প্রতিদিন দীর্ঘ পথ পাড়ি দিয়ে প্রচারে অংশ নিচ্ছেন তিনি। ভবানীপুরে তার বিশেষ আগ্রহ স্পষ্ট। নির্বাচনী নজরদারিতে আরপিএফ এর বড় সাফল্য। বামনগাছি ও কলকাতায় কোটি টাকার নগদ ও সোনা উদ্ধার। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন 2026-এর প্রেক্ষাপটে আদর্শ আচরণবিধি কার্যকর করতে রেলওয়ে সুরক্ষা বাহিনী এবং আরপিএফ সমগ্র রেল নেটওয়ার্ক জুড়ে জোরদার নজরদারি অভিযান শুরু করেছে। বামনগাছি রেল স্টেশনে এই অভিযানে দুজনকে আটক করে তাদের কাছ থেকে হিসেব বহির্ভূত 32 লক্ষ টাকা এবং 43,000 মার্কিন ডলার উদ্ধার করা হয়, যার মোট মূল্য দাঁড়ায় 72 লক্ষ টাকা। এটি সাম্প্রতিক সময় সবথেকে বড় বাজেয়াপ্তকরণ। এর পাশাপাশি কলকাতা রেল স্টেশনে অভিযানে দুজনকে আটক করে 29,000 টাকা মূল্যে 251 গ্রাম সোনার গয়না উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত সম্পদ ও আটক ব্যক্তিদের আয়কর বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। আরপিএফ এর এই ধারাবাহিক অভিযান বেআইনি কার্যকলাপ রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং রেলপথের অপব্যবহার কমাচ্ছে। চলতি নির্বাচনী পর্বে এই ধরনের উদ্ধার পূর্ববর্তী সময়ের তুলনায় উল্লেখযোগ্য বৃদ্ধি পেয়েছে। পূর্ব রেলের আরপিএফ এর আইজি কাম পিসিএসসি এন সিনহা অভিযান পর্যালোচনা করে একইভাবে সতর্কতা বজায় রাখার নির্দেশ দিয়েছেন। হলফনামায় ত্রুটি। গায়িকা তৃণমূল প্রার্থী অদিতি মুন্সির বিরুদ্ধে হাইকোর্টে মামলা দায়ের। জনপ্রিয় কীর্তন শিল্পী ও রাজারহাট গোপালপুরের তৃণমূল প্রার্থী অদিতি মুন্সির মনোনয়ন ঘিরে বিতর্ক তুঙ্গে উঠেছে। তার হলফনামায় একাধিক ত্রুটির অভিযোগে মামলা গড়িয়েছে কলকাতা হাইকোর্টে, যেখানে বিচারপতি কৃষ্ণা রাও শুনানিতে অনুমতি দিয়েছেন। নির্দল প্রার্থী অরিন্দম ঘোষ তার মনোনয়নকে চ্যালেঞ্জ করে এই মামলা দায়ের করেছেন। আগামী সোমবার মামলা শুনানি হওয়ার কথা। 2021 সালের বিধানসভা নির্বাচনে তৃণমূলের টিকিটে জয়ী হয়ে বিধায়ক হন অদিতি। জি বাংলা সারেগামাপা রিয়ালিটি শো থেকে তার পরিচিতি বাড়ে এবং পরে রাজনীতিতে প্রবেশ করেন। এবারেও তৃণমূল তাকেই প্রার্থী করেছে। সম্প্রতি মা হওয়ার পরও তিনি প্রচারে সক্রিয় রয়েছেন। তবে মনোনয়ন ঘিরে আইনি জটিলতা তৈরি হওয়ায় তার নির্বাচনী লড়াই নতুন মোড় নিয়েছে। কলতলায় মহিলাদের লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হয়। মানবাজারে শুভেন্দুর করা বার্তা মমতাকে, সভায় জনজোয়ার। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্য রাজনীতি ক্রমশই উত্তপ্ত হয়ে উঠছে। এই প্রেক্ষাপটে মানবাজার 1 নম্বর ব্লকের পাথরকাটায় বিজেপি প্রার্থী ময়না মুর্মুর সমর্থনে জনসভা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সভাকে কেন্দ্র করে এলাকায় উৎসবের আবহ তৈরি হয় এবং প্রখর রোদ উপেক্ষা করে বিপুল সংখ্যক মানুষ উপস্থিত থাকেন। সভায় শুভেন্দু বাঁকুড়া ও পুরুলিয়া জেলার জলের সমস্যা তুলে ধরে বলেন, গ্রীষ্মকালে একটি নলকূপের সামনে 150 থেকে 200 জন মহিলাকে লাইনে দাঁড়াতে হয়। বিজেপি সরকার গঠিত হলে এই সমস্যার স্থায়ী সমাধান হবে বলেও আশ্বাস দেন তিনি। পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন। এই জনসভাকে কেন্দ্র করে মানবাজারে বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে বলে মনে করা হচ্ছে। প্রথমবার নির্বাচনে লড়াই করে প্রার্থী ময়না মুর্মুর মনোবলও এই সভার ফলে আরও বৃদ্ধি পেয়েছে বলে রাজনৈতিক মহলের ধারণা। ভোটের মুখে গোসাবায় তৃণমূলে বড় ভাঙন, শক্তি বাড়াচ্ছে বিজেপি।
প্রথম দফার ভোটের আগে রাজনৈতিক উত্তাপ বাড়তেই গোসাবাই তৃণমূলে বড়সড় ভাঙনের ঘটনা সামনে এসেছে। বিপ্রদাসপুরে প্রাক্তন উপপ্রধান অসীম মাহাতো ও পাঠানখালী 37 নম্বর বুথের অঞ্চল সহ সভাপতি অনুপ নাইয়া সহ একাধিক প্রভাবশালী নেতা এবং প্রায় 50টি পরিবার বিজেপিতে যোগ দিয়েছেন। চণ্ডীপুরে আয়োজিত বিজেপির কর্মী সভায় জ্যোতি সোনির হাত ধরে এই দল বদল হয়। উপস্থিত ছিলেন বিজেপি প্রার্থী বিকর্ণ নস্কর এবং অন্যান্য নেতৃত্ব। এছাড়াও পবিত্র মণ্ডল ও মৃত্যুঞ্জয় মণ্ডলের মতো স্থানীয় নেতারাও দল ত্যাগ করেন। এই দলবদলকে বিজেপি কর্মীদের মনোবল বৃদ্ধির বড় কারণ হিসেবে দেখছে। অন্যদিকে তৃণমূল এই ঘটনাকে গুরুত্ব দিতে নারাজ এবং তাদের দাবি এতে দলের কোনো ক্ষতি হবে না। তবে ভোটের মুখে এই ভাঙন গোসাবার রাজনৈতিক মহলে জোর চর্চার বিষয় হয়ে উঠেছে। এখন এই পরিবর্তন নির্বাচনের ফলাফলে কতটা প্রভাব ফেলবে সেটাই দেখার বিষয়। আমার পেনশন চাই না, রাজ্যসভায় চিঠি লিখে জানালেন প্রাক্তন সাংসদ তথা যাদবপুরের সিপিআইএম প্রার্থী বিকাশ। ভোটের আগে প্রাক্তন রাজ্যসভার সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য মাসিক পেনশন গ্রহণ করতে অস্বীকার করেছেন। বৃহস্পতিবার রাজ্যসভার সেক্রেটারি জেনারেলকে চিঠি দিয়ে তিনি জানান প্রাক্তন সদস্য হিসেবে কোনো আর্থিক পেনশন নিতে ইচ্ছুক নন এবং সংসদীয় রেকর্ডে তা নথিভুক্ত করার অনুরোধ জানান। বর্তমানে তিনি যাদবপুর কেন্দ্র থেকে সিপিআইএম এর প্রার্থী। এর আগে 2019 সালে লোকসভা নির্বাচনে ওই কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করলেও পরাজিত হন। 8ই এপ্রিল তিনি বিধানসভা নির্বাচনের জন্য মনোনয়ন জমা দেন। হলফনামা অনুযায়ী তার কাছে 67,391 টাকা নগদ রয়েছে এবং একাধিক ব্যাংক অ্যাকাউন্ট ও বিনিয়োগ রয়েছে। তার স্ত্রীর নামে 4টি ব্যাংক অ্যাকাউন্টে এবং 22,850 টাকার নগদ রয়েছে। অস্থাবর সম্পত্তি হিসেবে বিকাশের রয়েছে প্রায় 14 কোটি টাকার বেশি সম্পদ। তার স্ত্রীর কাছে রয়েছে প্রায় 2.57 কোটি টাকার সম্পত্তি। স্ত্রীর নামে দুটি বাড়ির মূল্য প্রায় 5.14 কোটি টাকা এবং তিনি স্ত্রীর কাছে 3 কোটি টাকার ঋণ দিয়েছেন। ক্ষমতায় এলে পরিবার পিছু বছরে 6টি রান্নার গ্যাস সিলিন্ডার বিনামূল্যে, বিরাট প্রতিশ্রুতি বিজয় থালাপতির। তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের প্রচারে অভিনেতা রাজনীতিবিদ থালাপতি বিজয় একাধিক প্রতিশ্রুতির কথা ঘোষণা করেন। তিনি জানান তার দল তামিলনাড়ু ভেট্রি কাজাগাম টিভিকে যদি ক্ষমতায় আসে তাহলে 60 বছরের কম বয়সী মহিলাদের প্রতি মাসে 2500 টাকা এবং প্রতিটি পরিবারে বছরে 6টি করে এলপিজি গ্যাস সিলিন্ডার বিনামূল্যে দেওয়া হবে। পাশাপাশি অর্থনৈতিকভাবে দুর্বল পরিবারের মেয়েদের বিয়েতে 8 গ্রাম সোনা এবং সিল্কের শাড়ি দেওয়ার প্রতিশ্রুতিও দেন। তিনি আরও জানান এআই মন্ত্রক, এআই বিশ্ববিদ্যালয় ও এআই শহর গড়ে তোলা হবে এবং ছাত্রছাত্রীদের জন্য 20 লক্ষ টাকা পর্যন্ত শিক্ষা ঋণ, এআই চালিত কোচিং ও যুবকদের মাসিক ভাতা চালু করা হবে। স্নাতক, ডিপ্লোমাধারী ও আইটিআই শিক্ষার্থীদের জন্য ভাতা ও ইন্টার্নশিপের ব্যবস্থা থাকবে। 23শে এপ্রিল নির্বাচন এবং 4ঠা মে গণনার আগে বিজয় আত্মবিশ্বাস প্রকাশ করে জানান তার দলই সরকার গড়বে। তবে অতীতে তার জনসভা ঘিরে বিতর্ক ও দুর্ঘটনার ঘটনাও আলোচনায় রয়েছে। খবর আজকের মতো এখানেই শেষ। আবার আসছি আগামীকাল সকালে। পরবর্তী খবরের জন্য সাবস্ক্রাইব করুন আমাদের বি পলিটিক্স চ্যানেল।